দেখো যেমনটা বলেছিলাম যে এসএসসি জিডির জন্য রিভিশন ক্লাস হবে। তো আজ থেকে রিভিশন ক্লাসটা শুরু হচ্ছে। মোটামুটি 5টা থেকে 6টা ক্লাসের মধ্যে আমি আশা রাখছি যে জিকেটা শেষ করে দেবো। ঠিক, তাহলে দেখো ফার্স্ট ক্লাস আসবে পার্ট 1। আজকে যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা হবে রিভিশন সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। ওকে, তাহলে ইন্ডিয়ান ইকোনমি রিভিশন ক্লাস একটু স্পিডে হবে এবং সব কিছু ডিটেলসে পড়া হবে না, জাস্ট রিভিশন। আর 8 থেকে 10 দিন পরে পরীক্ষা। তো সেহেতু আমরা কি করব, আমরা রিভিশন দেবো, টাচ করে করে যাবো জায়গাগুলোকে। যা কিছু পড়া হয়েছে ঠিক আছে, যা পড়া হয়েছে সেগুলোকে বারবার রিভিশন দিতে হবে, কারণ রিভিশন ইজ দ্য কি অফ সাকসেস। ওকে, রিভিশন যদি তুমি না দাও তাহলে তুমি কিন্তু কখনো পরীক্ষাতে ভালো স্কোর করতে পারবে না। রিভিশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে ক্লাস ছাড়াও, রেগুলার ক্লাস হচ্ছে, তাছাড়াও বিকেলবেলায় করে 3 থেকে 4 ঘন্টার একটা সেশন রাখা হচ্ছে, যেখানে কি হচ্ছে চ্যাপ্টারগুলো সম্পর্কে, সমস্ত চ্যাপ্টারগুলো সম্পর্কে রিভিশন হচ্ছে। যেমন আগের দিন ইকোনমিতে প্রায় শেষ হয়ে গেছে, একটা চ্যাপ্টার বাকি আছে। এরপরে যেদিন হবে সেদিন হয়তো একটা সেশন, 3 ঘন্টার সেশন, সেই সেশনের দ্বারাই পলিটিটা শেষ করা হবে। আরেকদিন হয়তো হিস্ট্রি, আরেকদিন জিওগ্রাফি, একদিন কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাস। তাহলে কি হচ্ছে, আমাদের ক্লাস ছাড়াও সকালবেলায় ক্লাস থাকে, তাদের ক্লাসের বাইরেও বিকেল টাইমে যে ফাঁকা টাইমটা থাকে সেই সময়টাতে কিন্তু রিভিশন হচ্ছে, এবং রিভিশন দেওয়াটা খুব জরুরি। তাহলে ইন্ডিয়ান ইকোনমিতে প্রথম যে চ্যাপ্টারটা আমরা রিভিশন দেবো সেটা হচ্ছে মানি। কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে কাজ দেবো যেগুলো বাড়িতে করে নেবে, কারণ এটা হচ্ছে পুরোপুরি এই 10 দিনে তুমি কি পড়বে না পড়বে, কোন জায়গাটা বেশি পড়বে, কোন জায়গাটা কম পড়বে, সেইগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। ঠিক কথা? আচ্ছা চলো, তাহলে মানি চ্যাপ্টারটা প্রথমে যদি আমরা রিভিশন দিই তাহলে আমরা দেখবো মানি থেকে কি ধরনের কোয়েশ্চেন আছে। মানি থেকে কোয়েশ্চেন কি ধরনের আছে, মানির বিভিন্ন রকম এক্সাম্পল আছে। যে ফিয়াট মানির এক্সাম্পল কি, জাস্ট লিখে রাখো ফিয়াট মানির এক্সাম্পল। ফিয়াট মানি কোনগুলো, যেগুলো আমাদের মার্কেটে সার্কুলেট হয়, যেগুলো আমাদের মার্কেটে সহজে সার্কুলেট হয়। যেমন 1 টাকার কয়েন, 5 টাকার নোট, 10 টাকার নোট, যা কিছু আমাদের কাছে নোটপত্র আছে সবগুলো হচ্ছে ফিয়াট মানি। আর অপশনাল মানি কোনগুলো, অপশনাল মানি যেগুলো লিকুইডিটি কম, যেগুলো কি হচ্ছে, যেগুলোতে সার্কুলেট যেগুলো কম হয়, যেমন চেক, বন্ড পেপার, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অপশনাল মানি। এক্সাম্পলগুলো আসতে পারে যে নিচের কোনটি ফিয়াট মানির উদাহরণ, নিচের কোনটি অপশনাল মানির উদাহরণ, এই ধরনের কোশ্চেন আসতে পারে। দ্বিতীয়ত আর কি আসতে পারে, যে তোমার মানি থেকে, আচ্ছা ক্রিপ্টোকারেন্সি থেকে কোশ্চেন আসতে পারে। ক্রিপ্টোকারেন্সি থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক, তাহলে ক্রিপ্টোকারেন্সি থেকে কিরকম কোশ্চেন আসে, ক্রিপ্টোকারেন্সি থেকে যে ধরনের কোশ্চেন আসে, যে বলবে যে ফেসবুক দ্বারা লঞ্চ করা ক্রিপ্টোকারেন্সিটার নাম কি, ফেসবুক দ্বারা লঞ্চ করা ক্রিপ্টোকারেন্সিটার নাম কি। তাহলে এগুলো, এটা যেমন এসএসসি এর আশা কোশ্চেন। ফেসবুক দ্বারা লঞ্চ করা ক্রিপ্টোকারেন্সিটার নাম হচ্ছে লিব্রা। কোশ্চেন আসবে যে ফেসবুকের সিইও কে আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসতে পারে। বা বলতে পারে যে লিব্রা কত সালে হয়েছে, লঞ্চ হয়েছে, 2019 সাল। ফেসবুকের অপর নাম কি বা নতুন নাম কি হয়েছে সেটাও কোশ্চেন আসতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রিভিশন দেবে। নেক্সট হচ্ছে যেমন আবের হচ্ছে একটা বিটকয়েন। আবের থেকেও খুব কোশ্চেন আসে। কোশ্চেন আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং কারেন্সি ইজ, ক্রিপ্টোকারেন্সি ইজ নোন অ্যাজ পাইলট কারেন্সি। নিচের কোন কারেন্সিটাকে পাইলট কারেন্সি বলা হয়, অ্যান্সার হবে আবের। নেক্সট আসতে পারে বিটকয়েন, আসতে পারে বিটকয়েন কত সালে শুরু হয়েছে, 2008। তাহলে এরপর আসতে পারে যে ভারতবর্ষে ক্রিপ্টোকারেন্সির খবর কি, ভারতবর্ষে কতটা কি আপডেট আছে। তো আমরা যদি দেখি G20 সামিটের কথা, G20 সামিটে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছে যে ভারতবর্ষে ক্রিপ্টোকারেন্সির উপর বেশি ফোকাস দিতে হবে। এই ভারতবর্ষে ক্রিপ্টোকারেন্সিটা শুরু হয়েছে 2018 থেকে উঠেছিল, কিন্তু 2018-তে বাজেট অধিবেশনের প্রথম উত্থান হয়। তারপরে কি হয়, সেটাকে সুপ্রিম কোর্ট দ্বারা ব্যান করা হয়। ভারতের ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটাকে ব্যান করার পরে কি করা হলো, ব্যান করার পরে তার এগেনস্টে ধারা নাম্বার আর্টিকেল 19(1) জি নম্বর ধারা দ্বারা কেস করা হয়। এবং সেখানে কি আছে, রাইট টু প্রফেশন, অকুপেশন, ট্রেড, এগুলো আছে, অর্থাৎ ব্যবসার অধিকার সবার আছে। তাহলে সেই ধারার আন্ডারে কেস হয়। এবং পরবর্তীকালে 2019 সালে সুপ্রিম কোর্ট থেকে কি করা হয়, ব্যান্ড যে করা ছিল সেটা কিন্তু তুলে দেওয়া হয়। ব্যান্ড কিন্তু তুলে দেয় এবং তারপরে কি হয়, ভারতবর্ষে ক্রিপ্টোকারেন্সি সার্কুলেট হতে শুরু করে। তাহলে ক্রিপ্টোকারেন্সি থেকে কোশ্চেন আসতে পারে। ক্রিপ্টোকারেন্সি নাম্বার 2,
আচ্ছা, আর কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে? এগুলো দেখো, যেগুলো বলছি সেগুলো তোমরা এক ঝলক দেখে যাবে, এক ঝলক দেখে যাবে। এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে, বারবার বলছি। যেমন বিভিন্ন নোট, যেমন 5 টাকার নোটে বা 2000 টাকার নোটে কিসের ছবি? 2000 টাকার নোট যদি এখন নেই বর্তমানে, কিন্তু 2000 টাকার নোটে কি আছে? মঙ্গলযান আছে, ঠিক আছে। কোণার্কের সান টেম্পল কোন নোটে আছে? তাহলে কোন নোটে কি সিম্বল আছে, এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেমন 5 টাকার নোটে কি আছে, 10 টাকার নোটে কি আছে, 20 টাকার নোটে কি আছে, 50 টাকার নোটে কি আছে, 100 টাকার নোটে কি আছে, 200 টাকার নোটে কি আছে, আর কি 500 টাকার নোটে কি আছে, আর 2000 টাকার নোটে কি। তাহলে এগুলো ভালো করে মনে রাখবে। কোথাও আছে রানী কি ভাব, কোথাও আছে তোমার কোণার্কের সূর্য মন্দির, কোথাও আছে মঙ্গলযান, কোথাও আছে ট্রাক্টরের ছবি। তাহলে এগুলা কি? এগুলা সুন্দরভাবে গুগলে সার্চ করলে পেয়ে যাবে, গুগলে সার্চ করলে পেয়ে যাবে, ইউটিউবেও পেয়ে যাবে। ইউটিউবে যে কোনো আমারই ক্লাস দেওয়া আছে মানিতে, তোমরা ভালো করে যদি ক্লাসটা নিচে দেখো ভিডিওটা, তাহলে কিন্তু সেখান থেকে পেয়ে যাবে পুরোটাই। মানির ক্লাসে আমি ডিটেলসে করিয়েছি, সেটা দেখে নিতে পারো। ওকে, তাহলে মানি থেকে এই কোশ্চেনগুলো আসতে পারে। আর টাকা আসতে পারে যে মানি হচ্ছে কি? মানি হচ্ছে একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ বিনিময়ের মাধ্যম। এই যে মানি বা টাকা, টাকা আসার আগে বিনিময়ের মাধ্যমটা কি নাম ছিল? তখন সেটার নাম ছিল বাটা সিস্টেম। আবার আরেকটা আছে যে ক্যাটেল ছিল সেই সময়, মানে বৈদিক যুগের সময় কি ছিল? বিনিময়ের একটা মাধ্যম, অর্থাৎ গরু। ঠিক, নেক্সট মানির পরে আমরা কি পাবো? দেখো, ইকোনমির চ্যাপ্টারে মানি চ্যাপ্টারটাই 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস আছে, কিন্তু কি করছি আমরা? রিভিশন দিচ্ছি, যাতে করে সামনে এক্সাম, এসএসসিজিডির একেবারে সামনে এক্সাম রয়েছে, সেহেতু তুমি কোন কোন জায়গাগুলোকে পড়বে সেই জায়গাগুলোর উপরে জোর দাও। কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গাগুলোকে এই রিসেন্ট দেখে যাবে একবার করে, বিশাল চাপ নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট জায়গাগুলোকে দেখে যাবে। যেমন আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে খুব কোশ্চেন আসে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তুমি পড়তে গেলে তোমাকে কখনো ভাবা যাবে না যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা ব্যাঙ্ক, না। এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক, আরবিআই হচ্ছে ভারতের অর্থনীতিটাকে কন্ট্রোল করার জন্য একটা ইনস্টিটিউশন, একটা কি? একটা হচ্ছে অর্গানাইজড ইনস্টিটিউশন, ঠিক। তাহলে এটা গভর্নমেন্টের এখানে বিশাল বড় একটা হস্তক্ষেপ আছে। আরবিআই হচ্ছে ব্যাংক অফ অল ব্যাংকস। আরবিআই হচ্ছে সমস্ত ব্যাংকের ব্যাংক, বা বলতে পারো আরবিআই ইজ দ্য গার্ডিয়ান অফ অল ব্যাংকস, অল কমার্শিয়াল ব্যাংকস। তাহলে সমস্ত কমার্শিয়াল ব্যাংকের গার্জিয়ান হচ্ছে, গার্জিয়ান হচ্ছে আরবিআই। সুতরাং আরবিআই এর অনেক ফাংশন আছে, অনেক সিস্টেম আছে। তাহলে আরবিআই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তাহলে আরবিআই কবে গঠন হয়েছে? দেখো, আরবিআই গঠন হয়েছে 1935 সালে, 1935 সালে। কিন্তু যদি বলো কোন অ্যাক্টের দ্বারা, তখন হবে 1934 সালের অ্যাক্ট দ্বারা, আরবিআই অ্যাক্ট দ্বারা। যদি বলে যে আরবিআই গঠন করার জন্য কোন কমিশন বা কোন কমিটি গঠন করা হয়েছিল, তখন হবে হিল্টন ইয়াং কমিশন বা রয়্যাল কমিশন। তাহলে 1935 সালে আরবিআই গঠিত হয়ে গেল। ফার্স্ট গভর্নর। কোশ্চেন আসতে পারে যে ফার্স্ট গভর্নর কে ছিল? কোশ্চেন আসতে পারে বর্তমানে আরবিআই গভর্নর কে আছে? বর্তমানে আরবিআই গভর্নর আছে সঞ্জীব মালহোত্রা, আমি যদি না ভুল বলে থাকি, 26তম, ঠিক কথা। তাহলে ফার্স্ট গভর্নর ছিল অসবর্ন স্মিথ। যদি বলে প্রথম, এ ছিল 35 থেকে 37 পর্যন্ত। যদি বলে প্রথম ভারতীয় যে আরবিআই গভর্নর ছিল, তার নাম ছিল সিডি দেশমুখ ছিল ফার্স্ট ইন্ডিয়ান আরবিআই গভর্নর সিডি দেশমুখ। ওকে, তাহলে আরবিআই থেকে আর কি কোশ্চেন আসতে পারে? যে আরবিআই কবে জাতীয়করণ হয়েছে? তৈরি হয়েছে 1934 সালের অ্যাক্টের দ্বারা। কিন্তু আচ্ছা, এই হিল্টনিয়ান কমিশনটা কবে গঠন হয়েছে সেটা আবার কোশ্চেন আছে। 1926 সালে হিল্টনিয়ান কমিশনটা গঠন হয়েছিল। আচ্ছা, আরবিআই জাতীয়করণ হয়েছে 1949 সালে। 1949 সালে আরবিআই জাতীয়করণ হয়। তাহলে আরবিআই থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে? আমি ব্যাংকিং হিস্ট্রিতে আসছি এক্ষুনি, আরবিআইটা একটু হালকা করে বলে নিই, তারপরে আমি আসছি। এরপর এখানে অনেক কনসেপচুয়াল জায়গা আছে, যে জায়গাগুলোকে আমি হয়তো এখন বাদ দিব, কারণ সামনে এক্সাম, সেহেতু আর ওই জায়গাগুলোর উপরে বেশি ফোর্স না দেওয়াটাই বেটার। জাস্ট অনলাইনারগুলো আমি বলে আরবিআই ফাংশন হিসাবে আসে ফাইন্যান্সিয়াল সিস্টেম, যেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না।
ফাইন্যান্সিয়াল সিস্টেম। ওকে, আরবিআই এর হাতে কি আছে? মনিটারি পলিসিকে কন্ট্রোল করার একটা ব্যাপার আছে। মনিটারি পলিসিকে কন্ট্রোল করার একটা ব্যাপার আছে। এই মনিটারি পলিসির মধ্যে আমরা ইনফ্লেশনকে পাবো। ইনফ্লেশনকে কন্ট্রোল করার একটা বড় ব্যাপার রয়েছে কিসে? আরবিআই এর ক্ষেত্রে। ঠিক, তারপরে তোমার কি বলবো, টাকা মুদ্রা ছাপানোর ক্ষেত্রে একটা গল্প রয়েছে, গোল্ড সংরক্ষণের গল্প রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা অতটা কনসেপ্ট আমরা যাব না। ফাইন্যান্সিয়াল, তাহলে একটু অল্প করে আমরা মোটামুটি বুঝি, হালকা করে, কারণ একটা ছবির দ্বারা আমি সবকিছু বোঝানোর চেষ্টা করছি। হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মাঝে মিডিয়া হিসাবে আমাদের যে কোনো কমার্শিয়াল ব্যাংক তুমি দিতে পারো, ন্যাশনালাইজ যে কোনো ব্যাংক, যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক, আমি দিলাম এসবিআই বা পিএনবি, যা যাও না কেন এসবিআই। এখানে হচ্ছে আমাদের কাস্টমার, এখানে হচ্ছে কাস্টমার, ঠিক আছে, কাস্টমার বা আমি তুমি সবাই আর কি, ঠিক আছে। তাহলে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমটা যদি বুঝতে যাই, ফাইন্যান্সিয়াল সিস্টেম, তাহলে আমরা আরেকটা জিনিস মাঝখানে আরেকটা জিনিস জুড়তে হবে। কি জিনিস জুড়তে হবে? আমরা ডাইরেক্ট এসবিআই যাই না, আমরা যাই শোরুমে, কোন একটা শোরুম, ঠিক আছে, শোরুমে যাই। শোরুমে থাকে কে? শোরুমে থাকে তোমার আর একটা ছেলে থাকে যারা ফাইন্যান্স কোম্পানির হয়। তাহলে ফাইন্যান্সিয়াল সিস্টেম যদি আমরা বুঝতে যাই, তাহলে আমরা যেভাবে বুঝবো বা যেটা আমাদের বোঝার সুবিধা হবে সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ধরো গাড়ি কিনতে গেলাম, বাইক কিনতে গেলাম, তাহলে আমরা কোথায় যাই? আমরা শোরুমে কিনতে যাই। কিন্তু শোরুমে ধরো বাইকটার দাম আছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা, আমার কাছে অত টাকা নেই, আমার কাছে আছে 30,000 টাকা। তাহলে আমি 30,000 টাকা দেবো, কিন্তু আমার 70,000 টাকাটা কে পে করে দেবে? আমি তো শোরুমওয়ালা তো আমার কাছে টাকা নেবে, শোরুমওয়ালা তো আমাকে 30,000 টাকায় গাড়ি দেবে না, তাহলে টাকাটা কে দেবে? তখন এইখানে এই শোরুমে ফাইন্যান্স কোম্পানির লোক থাকে, এই ফাইন্যান্স কোম্পানির লোক থাকে। ফাইন্যান্স কোম্পানির লোকে কি বলে? আমার ধরো যে গাড়ি কিনবে, রাম বলে ব্যক্তিরা কাছে যাবে, বলবে আপনার কত টাকা অসুবিধা হচ্ছে, 70,000 টাকা। ঠিক আছে, আপনার 70,000 টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ কি আপনি গাড়িটা ফাইন্যান্সে নিন, অর্থাৎ কি আপনাকে টাকাটা মান্থলি বা 3 মাসে বিভিন্নভাবে ওরা ইন্টারেস্ট লাগায়, তো সেইভাবে তুমি শোধ করে করে যাবে। তাহলে সেখানে কিছু একটা পার্সেন্টেজ ইন্টারেস্ট লাগানো হয়। তাহলে এই যে ফাইন্যান্স কোম্পানি, শোরুমের মালিক যে আছে, সে তো আর তোমাকে ধার দেয় না, বা ও তো আর নিজে থেকে টাকাটাই করবে না, ক্যারি করবে না। তাহলে টাকার দায়িত্বটা কাকে দেওয়া হয়? ফাইন্যান্স কোম্পানি। এবার ফাইন্যান্স কোম্পানি কোথায় পাবে? ফাইন্যান্স কোম্পানি কি করে? ফাইন্যান্স কোম্পানি এসবিআই থেকে নেয়, ফাইন্যান্স কোম্পানি এসবিআই থেকে টাকাটা নেয়। ফাইন্যান্স কোম্পানি এসবিআই থেকে টাকাটা নিল, টাকাটা ফাইন্যান্স কোম্পানি নেওয়ার পরে এই ফাইন্যান্স কোম্পানির সাথে তুমি যোগাযোগ করলে, ফাইন্যান্স কোম্পানি কিন্তু শোরুম মালিককে পুরো টাকা দিয়ে দিল, ওই 70,000 প্লাস 30,000, অর্থাৎ তুমি দিলে 30, ফাইন্যান্স কোম্পানি 70,000 দিয়ে দিল, 1 লাখ টাকা দিয়ে দিল। এরপরে তোমার কাছ থেকে ফাইন্যান্স কোম্পানি টাকাটা তুলে নেবে মান্থলি বা ওরা নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেবে যে অমুক ডেটে তোমাকে মানে ইনস্টলমেন্টটা দিতে হবে। সেখানে একটা পার্সেন্টেজ হয়তো 70,000টা তোমার পড়ে যাবে, 70,000টা তোমাকে লাগবে, হয়তো বছরের শেষে তুমি দেখা যাবে যখন পে করছো তখন দেখবে 80,000 পড়ছে, 80,000, তাহলে 10,000 টাকা প্রফিট আসছে। এবার 10,000 টাকার মধ্যে হয়তো 2,000 টাকা মানে যে টাকাটা ফাইন্যান্স কোম্পানি দিচ্ছে তোমাকে, সেই টাকাটা তো ফাইন্যান্স কোম্পানি কোথায় পাবে? সেই এসবিআই এর কাছ থেকে নেবে। এসবিআই বা কোনো একটা ব্যাংক থেকে নিল, সেই ব্যাংকে কি করলো? সেই ব্যাংকে ইন্টারেস্ট পেয়ে গেলো। এবার এসবিআই কোথায় পাবে? এসবিআই পাবে আরবিআই এর কাছ থেকে, এসবিআই পাবে আরবিআই এর কাছ থেকে। আরবিআই কি করবে? লোন দেবে এসবিআই কে। তার পরিবর্তে এসবিআই এর কাছ থেকে কি নেবে? ইন্টারেস্ট নেবে, সুদের হার নেবে। এসবিআই ফাইন্যান্স কোম্পানিকে লোন দেবে, তার পরিবর্তে এ নেবে ইন্টারেস্ট। ফাইন্যান্স কোম্পানি তোমাকে কি দেবে? তোমাকে কি দিচ্ছে? তোমাকে বলতে শোরুমকে দিচ্ছে, ধরে নাও শোরুমকে টাকাটা কিন্তু দিয়ে দিল, কিন্তু তোমার কাছ থেকে কি নিল? বা তোমাকেই টাকাটা দিল, আলটিমেটলি বলা যেতে পারে, যেহেতু গাড়িটা তুমি পেলে, তাহলে তোমার কাছ থেকে কিন্তু ইন্টারেস্ট পেলে। তাহলে এটাকে বলা হয়, এই যে একটা সার্কুলেট, এটাকে বলা হয় ক্যাশ ফ্লো ইন ইন্ডিয়ান ইকোনমি। এই ক্যাশ ফ্লোটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে এই আরবিআই ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, আরবিআই ক্যান ম্যানেজ দ্য ক্যাশ ফ্লো ইন ইন্ডিয়ান ইকোনমি। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্য ফাংশন অফ আরবিআই। কিন্তু আমাদের যেহেতু যথেষ্ট সময় নেই হাতে, তাই আমরা এই ফাংশনগুলো এখন জানবো না। এই ফাংশনটা এখানে মনিটরি, এই যে এই পুরো ক্যাশ ফ্লোটা সার্কুলেট হচ্ছে, এই যে টাকার যে প্রবাহটা চলছে, আমাদের মার্কেট, আলটিমেটলি আমাদের মার্কেটে টাকাটা পৌঁছাচ্ছে বিভিন্ন মাধ্যম দিয়ে। এটাও তো মার্কেট, আলটিমেটলি এটাও তো মার্কেট। তাহলে মার্কেটে টাকাটা পৌঁছানোর জন্য যে নীতিটাকে
প্রয়োগ করা হয় সেই নীতিটারই নাম হচ্ছে মনিটারি পলিসি। এই মনিটারি পলিসি হচ্ছে একটা নীতি, মনিটারি পলিসি হচ্ছে একটা নীতি যে নীতি দ্বারা আরবিআই আমাদের ভারতীয় অর্থনীতিতে অর্থনৈতিক অবস্থাটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করে রাখে, সেই নীতিটা হচ্ছে মনিটারি পলিসি। এবার মনিটারি পলিসি মেন টার্গেট কি, তাহলে আমরা চলে গেলাম নেক্সট জায়গা। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা তোমরা বুঝতে পারলে, ক্যাশ ফ্লোর ব্যাপারটা বোঝা গেছে। এরপর আমরা দেখবো যে এই যে ক্যাশ ফ্লো করছে, এই ক্যাশ ফ্লোর সাথে সাথে আমাদের ভারতীয় অর্থনীতিতে কি প্রভাব পড়ছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এরপর আমরা মেন জায়গায় চলে আসছি, ক্যাশ ফ্লো ইন্ডিয়ান ইকোনমি। তাহলে আমাদের প্রভাবটা কি পড়ছে আমরা সেই জিনিসটা লক্ষ্য করবো। তাহলে গল্পটা কি হয়ে গেল, গল্পটা হয়ে গেল এরকম যে আরবিআই এসবিআই কে ধরে নাও লোন দিল, ঠিক আছে। তাহলে এসবিআই এর কাছে বেশি পরিমাণে টাকা এলো, এসবিআই কি করবে, আমাদের কাছে টাকা পৌঁছাবে, তাহলে এও লোন দিয়ে দিল, ঠিক আছে, লোন দিয়ে দিল। তাহলে এসবিআই কি পেলো, আরবিআই কি পেলো, আরবিআই এর কাছ থেকে ইন্টারেস্ট নিয়ে একটা নির্দিষ্ট হারে। ইন্ডিয়ান ইকোনমির কাছ থেকে আমার তোমার কাছ থেকে এসবিআই কি নেবে, এসবিআই নিয়ে নেবে ইন্টারেস্ট একটা নিয়ে নেবে। তার মানে কি, তার মানে হচ্ছে যে আচ্ছা এই ইন্টারেস্টটা আবার কমা বাড়া হয়, এই ইন্টারেস্টগুলো কি কি আমি এক্ষুনি বলবো। তাহলে হয়ে গেল, তাহলে এখানে প্রভাব কি পড়বে, ধরো আরবিআই এসবিআই কে বেশি পরিমাণে লোন দিল, ধরো আরবিআই এসবিআই কে বেশি পরিমাণে লোন দিল, এসবিআই কে যদি বেশি টাকা আসে তাহলে আমরাও বেশি লোন পাবো। আচ্ছা তুমি বলবে যে আরবিআই বেশি লোন দিল, বেশি দিয়ে নেবে কেন, এসবিআই তো নিবে নাই, তখন দেখবে ইন্টারেস্টটা কমে গেল, বলবে ইন্টারেস্ট কম নিচ্ছি না, তখন এসবিআই বলবে ঠিক আছে তাহলে বেশি বেশি লোন নিয়ে নি, তখন এসবিআই বেশি টাকা নিয়ে নিল, তাহলে তোমার কাছেও ইন্টারেস্টটা কমে গেল, তুমিও বেশি টাকা নিলে। তাহলে যদি বেশি টাকা তুমি নাও, যদি তোমার কাছে আমাদের ভারতীয় অর্থনীতি যদি অত্যধিক পরিমাণে টাকা চলে আসে, তাহলে তুমি কি বলবো, তুমি বলবো মার্কেটে গিয়ে বেশি জিনিস কিনবো। ধরো আমার একটা শার্টের প্রয়োজন, একটা জামার প্রয়োজন, আমি কিনবো 5টা জামা, কিন্তু যে শপিং মল আছে বা যে দোকান আছে সেখানে কিন্তু বেশি পরিমাণে জানে না যে এরকম অর্থনীতি এরকম অবস্থা হবে, সেখানে কিন্তু বেশি প্রোডাকশন হয়নি ফ্যাক্টরিতে বা শোরুমও বেশি আসেনি। তাহলে কি হবে, তাহলে কিন্তু সেখানে জিনিসপত্র শেষ হয়ে যাবে। তখন কি হবে, যখন ধরো এটা ভালো বুঝতে পারবে, একটা কি বলবো সবজি মার্কেটে ধরো টমেটো নিয়ে গেছে একটা ব্যক্তির কাছে 20 কেজি টমেটো আছে, তোমার আমার কাছে প্রচুর টাকা, লোন এদিকে বেশি বেশি দিচ্ছে, তোমার আমার কাছে বেশি টাকা চলে এসেছে, মার্কেটে খুব টাকা সার্কুলেশন হয়ে গেছে। দিয়ে তখন কি করবো, আমি ধরো দরকার ছিল 1 কেজি টমেটো, আমি নিলাম 5 কেজি টমেটো। তাহলে 5 কেজি টমেটো যখন নিয়ে নেবো, তখন টমেটো বিক্রেতা কি ভাববে যে তাহলে মার্কেটে টমেটোর বিশাল চাহিদা আছে, খুব কিনছে, তাহলে টমেটোর দামটা বাড়িয়ে দিই। তাহলে এখানে যে প্রভাবটা, ফার্স্ট যে প্রভাবটা হবে সেটা হচ্ছে ইনফ্লেশন। প্রথম যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে ইনফ্লেশনের প্রভাব পড়বে। ইনফ্লেশন নেক্সট কি প্রভাব পড়বে, নেক্সট পড়বে ডিমান্ডে প্রভাব পড়বে, অর্থাৎ ডিমান্ড বেড়ে যাবে, ইনফ্লেশন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। তারপরে আর কি বাড়বে, ইকোনমিক গ্রোথও বাড়বে। কিন্তু এখানে অনেক কিছু গল্প আছে, এই গল্পগুলোর ভিতরে ঢুকলেই কোশ্চেন, অন্য কিছু নেই। তাহলে এই জিনিসটা হবে। এবার ইনফ্লেশন জিনিসটা কি, ইনফ্লেশন থেকে কোশ্চেন আসবে, ঠিক। তাহলে এরপরে আমরা ইনফ্লেশনের গল্পে আসি, ইনফ্লেশনের গল্পে একটু আসি। ইনফ্লেশন মানে কি, ইনফ্লেশন মানে কিছু নয়, ইনফ্লেশন মানে এইটুকু বুঝে নাও যে কোনো দ্রব্যের মূল্য একটা হারে যদি বেড়ে যায়, দাম বৃদ্ধিটাকে বলা হয় ইনফ্লেশন। ইনফ্লেশনের অপোজিট হচ্ছে ডিফ্লেশন, আমি একটু পরে করবো, ডিফ্লেশন আসবো। বেড়ে দাম বৃদ্ধি পেলে সেটা হচ্ছে ইনফ্লেশন। তাহলে বলছে এই ইনফ্লেশনের বড় ইতিহাস আছে। 1974 সাল পর্যন্ত 1974 সাল পর্যন্ত গভর্নমেন্ট কন্ট্রোল করতো এই ইনফ্লেশনকে। অর্থাৎ একটা দ্রব্যের দাম, ধরো এই পেনটার দাম হচ্ছে 20 টাকা, পরের বছর এই দ্রব্যটার, এই 20 টাকার পেনটার দাম কত বৃদ্ধি পাবে, সেটা এই যত বৃদ্ধি পেল ইনফ্লেশনটা ততটাই। অর্থাৎ 100 টাকা যদি 5 টাকা বাড়ে, মানে ইনফ্লেশনের রেট হচ্ছে 5%, হচ্ছে মোদ্দা কথা। 1974 পর্যন্ত ছিল গভর্নমেন্ট, 1974 থেকে 2016 পর্যন্ত, 1974 থেকে 2016 পর্যন্ত হচ্ছে আরবিআই। আর 2016 সালে একটা বড় জিনিস হলো, একটা ভালো একটা কমিটি গঠন হলো, যে কমিটিটা বারবার পরীক্ষায় আসে এবং দুর্গমও আসে। এসএসসি জিডি ছাড়ে ডাব্লিউপি কেপি সমস্ত রকম পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা এসে থাকে। যে 2016 সালে একটা নতুন কমিটি গঠন হয়েছিল তোমার
মানে এটা এনডিএ গভর্নমেন্ট আসার পরে কমিটি গঠন হয়েছিল 2016 সালে, যে কমিটির নাম হচ্ছে এমপিসি মানে হচ্ছে মনিটারি পলিসি কমিটি। ডেলি নিউজ পেপারে এটা আসে, ডেলি প্রত্যেক দিন মনিটারি পলিসি কমিটি। এই মনিটারি পলিসি কমিটিটা গঠন হয়েছে 2016 সালে। এই 2016 সালে মনিটারি পলিসি কমিটিটা গঠন হওয়ার পর থেকে ইনফ্লেশনের দায়িত্বটা কিন্তু ভাগ হয়ে যায়। এই মনিটারি পলিসি কমিটিতে মোট সদস্য হচ্ছে 6 জন, আরবিআই থেকে হচ্ছে 3 জন এবং ব্যাংক থেকে হচ্ছে গভর্নমেন্ট থেকে হচ্ছে 3 জন। আরবিআই থেকে কে 3 জন হয়? আরবিআই থেকে 3 জন, প্রথম হচ্ছে একজন আরবিআই গভর্নর, ঠিক আছে। দ্বিতীয় ব্যক্তিরা হচ্ছে আরবিআই এর ডেপুটি গভর্নর, তৃতীয় ব্যক্তিরা হচ্ছে একটা সিনিয়র একটা অফিসারকে নেওয়া হয়, ঠিক আছে, সিনিয়র অফিসারকে নেওয়া হয়। গভর্নমেন্ট থেকে কজন হয়? গভর্নমেন্ট থেকেও 3 জন হয়, আরবিআই থেকেও 3 জন হয়। এই গভর্নমেন্ট থেকে যে 3 জন হয় সেটা নমিনেটেড বাই প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার দ্বারা সেটাকে নমিনেট করা হয়। কোশ্চেন হচ্ছে এমপিসি চেয়ারম্যান কে আছে বর্তমানে? এমপিসি চেয়ারম্যান সেই ব্যক্তিটাই যে আরবিআই এর গভর্নর। তাহলে কোশ্চেন আসতে পারে যে এমপিসি চেয়ারম্যান, এমপিসি কবে গঠন হয়েছে? 2016 সালে। কজন মেম্বার? 6 জন। আরবিআই থেকে কজন? 3 জন। গভর্নমেন্ট থেকে কজন? 3 জন। চেয়ারম্যান কে? আরবিআই এর গভর্নর। বর্তমান চেয়ারম্যান কে আছে? তাহলে আরবিআই এর গভর্নর যে আছে সেই ব্যক্তিটা যে তোমার এমপিসি চেয়ারম্যান সঞ্জীব মালহোত্রা, ঠিক? ওকে, সঞ্জয় মালহোত্রা যাও কিছু একটা বলে, ঠিক? চলো নেক্সট। তাহলে এগুলো এমপিসি। এই এমপিসি যখন কমিটিটা গঠন হলো, এই এমপিসি গঠনের কাজটা কি? এর কাজ হচ্ছে ইনফ্লেশনকে কন্ট্রোল করা, মানে মনিটারি পলিসির দায়িত্বটা নিয়ে নেওয়া। তাহলে এটাকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে? সেই জিনিসটা এমপিসি লক্ষ্য করেছে। তাহলে এটার জন্য কি করা যায়? তখন কি করলো? তখন যেটা করলো সেটা হচ্ছে কিছু জিনিস এরা নিল। কি নিল? কয়েকটা টুলস নিল। কি টুলস? একটা হচ্ছে এলএএফ এর সাহায্য লাগলো, এলএএফ এর সাহায্য, এমএসএফ এর সাহায্য। একটা হচ্ছে কোয়ান্টিটিভ, একটা কোয়ালিটেটিভ। ঠিক আছে, দু রকম ভাবে মানে জিনিসকে প্রয়োগ করতে লাগলো। এই কোয়ান্টিটিভ এর মধ্যে হচ্ছে 5টা ভাগ: এমএসএফ, এলএএফ, এমএসএফ, ওপেন মার্কেট অপারেশন, ব্যাংক রেট আর ভিআরআর, ভেরিয়েবল রিজার্ভ রেশিও। এটা আছে, ঠিক আছে। এলএএফ মানে কি? এলএএফ এর ফুল ফর্মটা বারবার আসে, মাথায় রাখবে, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এলএএফ এর ফুল ফর্ম। এলএএফ কি? এলএএফ জিনিসটা কি? এলএএফ জিনিসটা হচ্ছে একটা শর্ট টার্ম লোন provided by RBI to the all commercial banks। তাহলে আরবিআই দ্বারা অল্প বা স্বল্প মেয়াদী লোন অন্যান্য ব্যাংকগুলোকে যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় কি? এলএএফ বা লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। এটা শর্ট টার্ম বলতে 1 থেকে 15 দিনের ব্যাপার থাকে এখানে। এই এলআইএফ এ দু রকম ভাবে এটা প্রয়োগ করা হয়, দুটো পার্সেন্টেজ এখানে থাকে। একটা হচ্ছে আরআর, একটা হচ্ছে ট্রিপল আর। কি? এটা হচ্ছে রেপো রেট, এটা হচ্ছে রিভার্স রেপো রেট। রেপো রেট বারবার বলছি, কোশ্চেন আসতে পারে কারেন্ট রেপো রেট কত আছে, কারেন্ট রেপো রেট কত, কারেন্ট আরআর কত আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বর্তমানে কারেন্ট এই জানুয়ারি মাসে 3 মাস পর পর করে চেঞ্জ হয়। এখন কারেন্ট রেপো রেট কত আছে, কারেন্ট রিভার্স রেপো রেট কত আছে, খুব ইম্পর্টেন্ট। ফুল ফর্মটা আছে রেপো রেট, রিভার্স রেপো। রেপো কথাটা হচ্ছে রিপারচেজ অপশন, আর মানে রেপো কথাটা রেপো, আর ই পি ও, রিপারচেজ অপশন, সেটা হচ্ছে রেপোর ফুল ফর্ম। রিভার্স রেপো রেট মানে রেপো রেটের উল্টো বলতে আলটিমেটলি আরবিআই এর ক্ষমতা থাকছে সেখানে, ঠিক? এখন বুঝতে পারবে। এটা এমএসএফ এর ফুল ফর্ম কি? মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। ওএমওটা কি? ওপেন মার্কেট অপারেশন, ওএমও ওপেন মার্কেট অপারেশন। বিআর ব্যাংক রেট, ভিআরআর ভেরিয়েবল রিজার্ভ রেশিও, ঠিক আছে? এই ভিআরআরটা আবার দুই প্রকার, একটা হচ্ছে সিআরআর, একটা হচ্ছে এসএলআর। ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। ফুল ফর্ম গুলো একটু আছে। বলতো সিআরআর কার কাছে থাকে? সিআরআর থাকে আরবিআই কে জমা করতে হবে। এসএলআর কার কাছে থাকে? এসএলআর নিজের কাছে, ব্যাংক নিজের কাছে রাখে। তাহলে এই যে ক্ষুদ্র যে পার্থক্যগুলো সেগুলো একটু মনে রাখবে, ঠিক? তাহলে এলএএফ, এমএসএফ, ওএমও, বিআর মানে ব্যাংক রেট, ভিআরআর,
এগুলো অল্প করে আমি হালকার মধ্যে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দেখো তাহলে ধরো এটা হচ্ছে আরবিআই, এটা হচ্ছে আরবিআই, এটা হচ্ছে এসবিআই। ঠিক আছে, এটা হচ্ছে আরবিআই, এটা হচ্ছে এসবিআই। আমরা তো এইদিকে থাকবো, এইদিকে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি মানে ভারতীয় অর্থনীতি। ঠিক, তো আরবিআই কি করে? আরবিআই এলএএফটা কি জিনিস দেখো, এলএএফ থেকে এলএএফ মানে রেপো রেট, আর একটা হচ্ছে রিভার্স রেপো রেট। আরবিআই এসবিআই কে লোন দিল, ধরো লোন দিল, তো লোন দিলে এসবিআই এর কাছ থেকে কি নেবে? এসবিআই এর কাছ থেকে ইন্টারেস্ট নেবে, অর্থাৎ সুদ নেবে, ইন্টারেস্ট নেবে, ইন্টারেস্ট নেবে। তাহলে এসবিআই ও আমাদেরকে লোন দেয়, লোন দেয়, তার পরিবর্তে কি নেই? তার পরিবর্তে ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট নেই। তাহলে আরবিআই থেকে যে লোনটা দেওয়া হয় ওভারনাইট লোন বা শর্ট টার্ম লোন, আর শর্ট টার্ম লোন or an overnight loan is provided by RBI to SBI, that is called LAF. okay, তার পরিবর্তে কি করা হয়? তার পরিবর্তে একটা রেট নেওয়া হয়, সেই রেটটা হচ্ছে রেপো রেট। অর্থাৎ যে সুদের হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলিকে সুদ দেয়, সেই সুদের হারটাকে বলা হয় রেপো রেট, সেই সুদের হারটাকে বলা হয় রেপো রেট। তাহলে কি রেপো রেটের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? রেপো রেটের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে আরবিআই এসবিআই কে লোন দেয় বা আরবিআই অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলোকে লোন দেয়, পরিবর্তে কি করে? পরিবর্তে আরবিআই সেখান থেকে কি পায়? সেখান থেকে ইন্টারেস্ট পায়। এবার ধরো এসবিআই লোন নিল, এসবিআই এর কাছ থেকে আমরা নিলাম, আমরা লোন নিলে আমরা যে ইন্টারেস্টটা দিই সেটা নাম হচ্ছে বিআইআর, ব্যাংক ইন্টারেস্ট রেট। এটা ব্যাংক রেট নয় কিন্তু, ব্যাংক ইন্টারেস্ট রেট, ব্যাংক ইন্টারেস্ট রেট। ওকে, দ্যাট ক্লিয়ার? এগুলো রেপো রেট, রেপো রেট, এটা হচ্ছে রেপো রেট। রেপো রেট কি হয়? রেপো রেট বাড়লে কি ঘটে, কমলে কি ঘটে, এটা কোশ্চেন আছে। ধরো রেপো রেট আছে 4%, এরপরে এই রেপো রেটটাকে ধরে নাও বাড়িয়ে দেওয়া হলো। এটাকে রেপো রেটটাকে কে বাড়াবে? কে বাড়াবে? তোমার আরবিআই বাড়াবে। আরবিআই বাড়ালে আরবিআই বাড়াবে, কমালো আরবিআই কমাবে। ঠিক আছে, ধরে নাও বাড়িয়ে দেওয়া হলো, 4 থেকে কত হলো? 5% ধরে নেওয়া হয়ে গেল। তাহলে 5% যদি হয়, তাহলে আরবিআই যেহেতু ইন্টারেস্টটা পাচ্ছে অন্যান্য ব্যাংকগুলোর কাছ থেকে বা এসবিআই এর কাছ থেকে, তাহলে এসবিআই কি বেশি লোন নেবে? তখন লোনের হারটা কমে যাবে। লোন তখন কি করবে? তখন কম দিতে থাকবে, কারণ ইন্টারেস্টটা বেশি পে করতে হচ্ছে। তাহলে এসবিআই এর কাছে যদি লোন কমে যায়, টাকা যদি কমে যায়, তাহলে আমাদের এসবিআই যেহেতু বেশি ইন্টারেস্ট পে করতে হচ্ছে, এসবিআই কি করবে? এই ইন্টারেস্ট রেটটাকেও বাড়িয়ে দেবে। ধরে নাও নিত 6%, নেবে এবার 8%, ধরে নাও, কথা কি বলছি। ঠিক আছে, তাহলে কি ওর ইন্টারেস্ট রেট বেড়ে গেল, তখন আমি তুমি কি বলবো? যে এখন ইন্টারেস্ট বেশি লাগছে, আমরা লোন নেব না। তাহলে আমরা যখন টাকাটা কম নেব, আমাদের কাছে যখন টাকা কম পৌঁছাবে, তখন মার্কেটে কি করবে? টমেটো যদি 1 কেজি কেনার ছিল, তাহলে কিনবো 250। তাহলে আমাদের ডিমান্ডগুলো কি হবে? ডিমান্ডগুলো আমাদের কিন্তু কমে যাবে। কোশ্চেন আসে যে রেপো রেট যদি বেড়ে যায়, তাহলে ডিমান্ড কি হয়? ডিমান্ড কমে যায়। ডিমান্ড কমে গেল, আমাদের চাহিদাগুলো কমে গেল, টাকা কম, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু এক্সপেন্ডিচার বা খরচ আমরা কি করব? বেশি করব নাকি কম করব? আমরা খরচ কিন্তু কম করব। যদি খরচ আমরা কম করি, তাহলে ধরো টমেটো আমরা 1 কেজি নেওয়া ছিল, 250 নিলাম, তাহলে সবাই কম নিলে পরে টমেটোটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, টমেটো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেখানে কি ঘটনা ঘটবে? যে বিক্রেতা আছে, সেই বিক্রেতা বলবে যে ফালতু নষ্ট করে লাভ নেই, ও কিন্তু টমেটোর রেটটাকে কমিয়ে দিবে। তার মানে কি? দ্রব্যমূল্যের দাম, অর্থাৎ ইনফ্লেশন কি হলো? ইনফ্লেশন কিন্তু বাড়লো না, ইনফ্লেশন কিন্তু কমে গেল, ইনফ্লেশন কমে গেল। টাকা খরচের পরিমাণ আমাদের কমে গেল। তাহলে ইনভেস্টমেন্ট, আমাদের কাছে ইনভেস্টমেন্ট কি হবে? আমাদের ইনভেস্টমেন্টগুলো আমাদের সব কিন্তু কমে যাবে, কারণ টাকা নেই তো ইনভেস্টমেন্ট করবে কিভাবে? তাই ইনভেস্টমেন্ট যদি কমে যায়, খরচ যদি কমে যায়, সব কিছু যদি কমে যায়, তাহলে ইকোনমিক গ্রোথটা কি ঠিক থাকবে? ইকোনমিক গ্রোথ কিন্তু, অর্থনৈতিক উন্নয়ন কিন্তু কমে যাবে। এইগুলোই কোশ্চেন আসে যে রেপো রেট কমলে প্রভাবটা কোথায়? আমাদের ভারতের অর্থনীতি কি প্রভাব পড়ছে? ভারতের আর ব্যাংক ইন্টারেস্ট রেটটা কি হচ্ছে? বিআইআর কিন্তু এটা কিন্তু বেড়ে যাচ্ছে, এটা কিন্তু বেড়ে যাচ্ছে, এটা বেড়ে যাচ্ছে। ওকে, জায়গাটা ক্লিয়ার? এরপর আসি, এটা হলো রেপো রেটের গল্প। এবার রিভার্স রেপো রেট জিনিসটা কি? রিভার্স রেপো রেট জিনিসটা কি?
দেখো তো রিভার্স রেপোর জিনিসটা কি। আচ্ছা, রিভার্স রেপোটা এরপর আমরা একটু দেখি। তাহলে আমাদের রেপো রেট আর রিভার্স রেপো থেকে কোশ্চেন আছে। এসএসসি জিডিতে জিকেটা একটু ইকোনমি থেকে বেশি আসছে, তো 4টা-5টা কোশ্চেন আসছে, তাহলে ভেতর থেকে কোশ্চেন আসতেই পারে। রিভার্স রেপোতে কি হয়, আরবিআই এসবিআই কে বলবে ধরো মার্কেটে প্রচুর টাকা জমে গেছে, মার্কেটে প্রচুর টাকা, আমার তোমার কাছে কোটি কোটি টাকা হয়ে গেল, তাহলে যদি প্রচুর টাকা হয়ে যায় তাহলে আমাদের চাহিদাগুলো কি হবে, প্রচুর বেড়ে যাবে, দ্রব্যমূল্য প্রচুর কিনতে থাকবো, বিভিন্ন জিনিসপত্র প্রচুর কিনতে থাকবো, তাহলে দ্রব্যমূল্যের হারটা কি হবে, বৃদ্ধি হয়ে যাবে, প্রচুর বেড়ে যাবে দাম। যখন রেট চূড়ান্ত হয়ে যাবে তখন কিন্তু সমাজে কিন্তু একটা কিন্তু বৈষম্য সৃষ্টি হয়ে যাবে। একটা শ্রেণীর মানুষ খুব ভালোভাবে দিন কাটাবে, একটা শ্রেণীর মানুষ কিন্তু একদম নিচে পড়ে যাবে। তাহলে কি হয়, যখন মার্কেটে প্রচুর টাকা থাকে, মার্কেটে প্রচুর টাকা জমে যায়, তখন আরবিআই যেটা করে, আরবিআই টার্গেট করে যে টাকাটাকে আমি নেবো কিভাবে, আমি টাকাটাকে তুলে নেব, মার্কেটে যে টাকাটা এক্সেসিভ টাকা আছে সেটাকে আমি তুলে নেব, কার মধ্য দিয়ে নেব, এসবিআই এর মধ্য দিয়ে নেব। তখন কি করে, তখন এই যে রিভার্স রেপো তখন কি বলে, আরবিআই বলবে যে আমি লোন নেব, এসবিআই কি বলবে আমি কি করব, আমি তোমার কাছে লোন নিতে চাই, কারণ টাকা তো মার্কেটে প্রচুর আছে, টাকা তো এসবিআই কখন লোন দিবে, এসবিআই দেখো ব্যাংক তো কোনদিন বোকা হবে না, ব্যাংক তো আর বোকা হবে না, আর এখানে সহ্য করতে হবে আরবিআই কে, এসবিআই তো সহ্য করবে না, ঠিক তো। তাহলে আরবিআই বলছে তোমার কাছে আমি লোন নেব, এসবিআই বলছে ঠিক আছে লোন দিব, কিন্তু আমার ইন্টারেস্ট লাগবে। তাহলে এখানে আরবিআই নিচ্ছে লোন, তার পরিবর্তে আরবিআই এসবিআই কে একটা রেট দিচ্ছে, একটা ইন্টারেস্ট রেট দিচ্ছে। তো এই যে ইন্টারেস্ট রেটটা এসবিআই কে পে করবে আরবিআই দ্বারা, অর্থাৎ এসবিআই এর কাছে লোন নিল আরবিআই, আর আরবিআই এসবিআই কে রেট দিল। রেটটা কিন্তু ঠিক করবে আরবিআই ঠিক করলো, ধরে নাও 4% ছিল, সেটাকে কি বললো যে আমাকে একটু লোন বেশি দাও, আমি রেটটা তোমাকে বেশি দিচ্ছি, বলছে কত দিবে, বলছে আমি 5% তোমাকে সুদ দিচ্ছি। তাহলে এসবিআই দেখছে বেকার আমি পাবলিকের কাছে ঘরে গিয়ে টাকা খুঁজবে, তাহলে আমি আরবিআই এর কাছে যদি বেশি টাকা ঢুকিয়ে দিই, আমি তো আরবিআই এর কাছ থেকে বেশি সুদ পেয়ে যাচ্ছি, কি দরকার আমার এত মাঝে মিডিলম্যান ব্যাংক এটা সেটা, কি দরকার পাবলিকের সাথে ডিল করার, আমি ডাইরেক্ট আরবিআই কে টাকাটা দিয়ে দিই, সেখান থেকে আমি বেশি ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি, 4% ছিল 1% বেড়ে গেছে, বা 6% হয়ে গেছে, 2% বেড়ে গেছে, আমি এখান থেকে ডাইরেক্ট টাকাটা পেয়ে যাবো। তখন এসবিআই চেষ্টা করে লোনের পরিমাণটা বাড়াবো, লোন যত পারবো দেবো আরবিআই কে, কারণ আরবিআই কি করেছে, রেপো রেটটাকে বাড়িয়ে দিয়েছে, এসবিআই টাকা পাবে কোথায়, এসবিআই টাকা যা আছে সেটা তো দিল, তারপর টাকাটা পাবে কোথায়, এসবিআই তখন কি করবে, তখন এইখানে যে লোনগুলা দিচ্ছিল এসবিআই আমাদেরকে, যে লোনগুলো দিচ্ছিল এবং পরিবর্তে যে ইন্টারেস্ট রেট নিচ্ছিল, সেই ইন্টারেস্ট রেটটা কি করবে, সেই ইন্টারেস্টটা বাড়িয়ে দিবে, ধরো 10% করে দিল, আগে ছিল 5, সেটা বেড়ে গেল, বাড়িয়ে 10% করে দিল, তখন তুমি কি বলবো যে না টাকা নেব না, কারণ ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। তাহলে কিন্তু আমরা কিন্তু আর এসবিআই থেকে টাকা নিতে পারলাম না, কেন পারলাম না, কারণ এসবিআই অলরেডি অন্য জায়গা থেকে প্রফিট করছে, তাহলে আমাদের কাছ থেকে ও কিন্তু প্রফিট আর ওর টার্গেট নয়, ও যেহেতু আরবিআই থেকে ডাইরেক্ট টাকা ইন্টারেস্ট পাচ্ছে, সেহেতু এদিকে লোনটা না দিয়ে এইদিকে লোনটা দিতে লাগলো এসবিআই, তাহলে ওইদিকে কিন্তু টাকাটা ফ্লো হলো না, টাকাটা এইদিকে চলে এলো, টাকাটা যখন এইদিকে চলে এলো, তাহলে তুমি কি করবো, তুমি স্বাভাবিক জিনিস, আমাদের কাছে আর টাকা পৌঁছাবে না, কিছুদিন অস্থিরতা থাকবে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। এই মার্কেটের এই টাকাটাকে নেওয়ার জন্য আরবিআই রিভার্স রেপোকে বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিল, এসবিআই এর কাছ থেকে টাকা নিয়ে নিল আরবিআই, এসবিআই এর কাছে বেশি টাকা নেই, তখন কি করে, এসবিআই এর কাছে যখন টাকা তো আর নেই, তখন এই দিকে আর টাকা দিতে চাই না, যেহেতু কম টাকা তার কাছে থাকে, ঠিক এই জিনিসটা হচ্ছে রিভার্স রেপো। রিভার্স রেপো যদি বেড়ে যায় বা কমে যায়, তাহলে আমাদের ভারতীয় অর্থনীতির কি প্রবলেম হয় বা কি ঘটে, এটাই পরীক্ষা করে। দেখো রিভার্স রেপো যদি বেড়ে যায়, ধরো 4% ছিল, করে দিল 6%, তাহলে কি করবে এসবিআই, কি করবে, লোন বেশি দেবে, লোন যদি বেশি দেয়, তাহলে এসবিআই এর কাছে টাকা কম থাকবে, তাহলে তুমি যদি লোনকে চাই, সে কি লোন দিতে পারবে না, কিন্তু আমরা যদি চাই তো দিতে হবে, তখন ও কি করবে, ও রেটটাকে বাড়িয়ে দেবে। তাহলে যদি রিভার্স রেপো রেট বেড়ে যায়, তাহলে আমাদের কাছে যে লিমিটেড টাকা থেকে যাচ্ছে, আমরা কিন্তু ব্যাংক থেকে আর বেশি টাকা পাচ্ছি না, তাহলে ব্যাংক থেকে যদি আমরা বেশি টাকা না পাই, তাহলে আমাদের কাছে কিন্তু টাকাটা কিন্তু আমাদের
কমে কমে যাবে। তাহলে কমে গেলে আমাদের ডিমান্ডগুলো কমে যাবে, খরচগুলো কমে যাবে, ইনফ্লেশন দ্রব্যমূল্যের দামও কমে যাবে, ইনভেস্টমেন্টও কমে যাবে, ইকোনমিক গ্রোথও কমে যাবে। আলটিমেটলি ব্যাংক ইন্টারেস্ট রেটটা কিন্তু বাড়িয়ে দিয়েছে যাতে করে আমরা লোন আর না নিতে পারি। তাহলে দেখো এই যে ব্যাংক রেপো রেট বা রিভার্স রেপো রেট কমুক আর বাড়ুক, প্রভাব কিন্তু আমাদের উপরেই পড়ে, ব্যাংকে অনেক কিছু ঝামেলা হয়, কিন্তু আমরা গরিবদের কোনো কিছু করার নেই, আমরা যা আছি তাই থেকে যাবো। ঠিক একটা কথা আছে না, সাড়ে সাড়ে লড়াই হয় আর বাছুর করে জাকানি খায়, তো সে হচ্ছে গল্প। এদের সব ঠিকঠাক, কিন্তু আমরা বিচে মানে ভিতরে আমাদের হবে যত বাস। ঠিক, তো এ হচ্ছে গল্প। কিন্তু আরবিআই এই রেপো রেট রিভার্স রেপো রেট বাড়ানো বা কমানোর অর্থ কি, কেন বাড়ানো বা কমানো হয়? কারণ শুধুমাত্র মার্কেটে ইকোনমিক যে পরিস্থিতি, অর্থনৈতিক যে পরিস্থিতি, সেটাকে কন্ট্রোলে নিয়ন্ত্রণে রাখার জন্য। এর হলো রেপো রেট রিভার্স রেপো রেট। এরপরে তুমি কি ছিল, এরপরে ছিল ভিআরআর আর ভিআরআর ছিল। ভিআরআর থেকে খুব কোশ্চেন আসে। ভিআরআর এর দুটো অংশ আছে, একটা হচ্ছে এসএলআর, একটা সিআরআর। এসএলআর আর সিআরআর কি জিনিস দেখো, এ হচ্ছে আরবিআই, এ হচ্ছে এসবিআই, আর এ হচ্ছে কাস্টমার। আচ্ছা ধরো এ হচ্ছে রাম বলে একটা ব্যক্তি আছে, এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে টাকা জমা করেছে। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কত টাকা জমা করেছে? ধরে নাও এ জমা করেছে 100 টাকা। ধরে নাও এই 100 টাকা জমা করেছে 2025 সালে। ধরে নাও তাহলে 2026 সালে এ কত টাকা পাবে? রাম নিশ্চয় 2026 সালে এসবিআই এর কাছ থেকে, এসবিআই যদি সুদের হার 5% করে, তার মানে এ পাবে তোমার 105 টাকা পাবে কি না? তাহলে এসবিআই টা লস করবে না? এসবিআই যেটা করে, সে এই 100 টাকা নেওয়ার পরে এই 100 টাকা থেকে রোজগার করে একে মেটায়, প্লাস নিজের কাছেও প্রফিটটা রাখে। তাহলে এসবিআই কি করে? এসবিআই টাকাটাকে কি করে? কাজে লাগে। কোথায় কাজে লাগে? কোনো ব্যক্তিকে লোন দেয়। ধরো আমি লোন নেব, আমার লোনের দরকার, ধরো আরেকজনে লোন নেবে, ঠিক আছে, লোন নেবে। তাহলে আমাদেরকে লোন কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় দিতে পারবে, এসবিআই গাইডলাইনে বলে দিয়েছে, আরবিআই গাইডলাইনে বলে দিয়েছে এসবিআইকে যে তুমি সব টাকা লোন দিতে পারো না, কত দুটো অংশ তোমাকে রাখতে হবে। কি জন্য? এমার্জেন্সির জন্য। ধরো আমি লোন নিয়ে পরে আমি পালিয়ে দিলাম, বিজয় মালিয়ার মতো পালিয়ে দিলাম, তাহলে ব্যাংকটা চলবে কি করে? ব্যাংকের তো টাকা গেল। তাহলে কি হচ্ছে? তাহলে সে কি করে এমার্জেন্সি, যাতে করে ব্যাংকটাকে সেই কোনো কিছু অঘটন ঘটলে পরে, যদিও সেখানে অনেক কিছু সিকিউরিটি নিয়ে নেয়, জমি দলিল গোল্ড অনেক কিছু নিয়ে নেয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই এমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থাতে নিজেকে কন্ট্রোল, ব্যাংক সমস্ত কাজকর্ম অ্যাক্টিভিটি ঠিকঠাক রাখার জন্য দুটো ফান্ড রাখে, একটা হচ্ছে সিআরআর, একটা হচ্ছে এসএলআর। এইখানে নির্দিষ্ট পরিমাণ একটা পার্সেন্টেজ টাকা রাখতে হয়। এসএলআর থাকে কার কাছে? এসএলআর ব্যাংক নিজের কাছে, ব্যাংক মানে এসবিআই, ধরো এসবিআই, তাহলে এসবিআই নিজের কাছে এটা রাখবে। সিআরআরটা কার কাছে যায়? সিআরআরটা আরবিআই রাখে। এবার কতটা পার্সেন্টেজ রাখতে হবে সেটা কিন্তু ঠিক করে দেয় আরবিআই। ধরে নিলাম সিআরআর 4%, এসএলআর 16%, ধরে নিলাম আর কি। এখন মনে হয় 18% মতো আছে এসএলআর, দেখে নেব 18-19% আছে হয়তো। এগুলো 15 দিন পর চেঞ্জ হয়, এগুলো কারেন্ট মানে কোশ্চেনও আসে না, চিন্তার কোনো কারণ নেই যে কারেন্ট এসএলআর কত, এটা ব্যাংকের কোশ্চেন হয়তো এলে আসতে পারে, কিন্তু নর্মাল এসএসজি নর্মালি এগুলো কিন্তু কোশ্চেন আসে না। তাহলে ধরে নেওয়া হয়েছে, তাহলে এই পরিমাণটা টাকা রাখতে হবে। তারপরে মোট 4 + 16 মানে 20% টাকা রাখতে হবে। তাহলে 20% মানে 20 টাকা একে রাখতে হবে এসবিআইকে। তাহলে আমাকে ধরো দিল 50 টাকা আর মধুকে দিল 30 টাকা। তাহলে 5% ইন্টারেস্ট রাখতে বলেছে, তো আমাদের কাছে কি 5% নেবে? না, নিশ্চয়ই বেশি নেবে। আমাদের কাছে ধরে নাও 10% বললো যে 10% আমি টাকা, কিন্তু আমি তোমাকে লোন দিছি, কিন্তু আমি 10% দেবো। পার্সোনাল লোনে তো 13%, হোম লোন নিতে গেলে একটু কম। যাই হোক, মোটা আমি 10% ধরলাম, প্র্যাকটিক্যাল ব্যাপারে যাচ্ছি, ধরে নাও 10%। তাহলে 10% যদি হয়, তাহলে 2026 সালে যদি আমি টাকাটা শোধ করি, তাহলে আমি কত দেবো ব্যাংককে? ব্যাংকটাকে আমি কত টাকা দেবো? আমি দেবো 50-এর 10% মানে 55 টাকা, মানে 55 টাকা আমাকে লাগবে। আর মধু কত টাকা দেবে? মধু দেবে 33 টাকা। তাহলে কত হলো? 55 + 33 সমান হলো 88 টাকা। 88 টাকা। আর এদিকে কত জমা করা আছে? জমা করা আছে 20 টাকা, মানে 88 আর 20 108 টাকা। তাহলে 108 টাকা, কিন্তু ব্যাংক কিন্তু 100 টাকাটাকে 108 টাকা করে দিল। এইদিকে দিচ্ছে কত? এদিকে দিচ্ছে কত? 105 টাকা। তাহলে বাকি থাকলো লাভ কত হলো?
3 টাকা, অর্থাৎ ব্যাংকের প্রফিট হলো বছরে 3 টাকা, এই টাকাটা। ঠিক আছে, তাহলে এখানে এই এসএলআর শেয়ার জিনিসটা বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে এসবিআই এর কাছে এই টাকাটা হচ্ছে লায়াবিলিটি, 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 আর এই টাকাগুলো এগুলো হচ্ছে অ্যাসেট, এগুলো হচ্ছে অ্যাসেট। অ্যাসেট কেন? অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে সামথিং ফ্রম হুইচ ইউ ক্যান গেট সামথিং, অর্থাৎ তুমি কোন জায়গা থেকে যদি কিছু অর্জন করতে পারো তাহলে সেটা তোমার অ্যাসেট, আর যদি তোমার সেখান থেকে কোনো অর্জন না হয় তাহলে সেটা হচ্ছে লায়াবিলিটি। ঠিক আছে, কারণ এটা তোকে পে করতে হবে। তাহলে এই গেল লায়াবিলিটি, এই গেল অ্যাসেট, এই গেল সিআরআর, এই গেল এসএলআর। কোশ্চেন আসবে যে সিআরআর কার কাছে থাকে? ব্যাংকের কাছে, ব্যাংকের নিজের কাছে, নাকি আরবিআই এর কাছে? তাহলে কি হবে? আরবিআই এর কাছে। যদি বলে এসএলআর কার কাছে থাকে তখন হবে নিজের ব্যাংকের কাছে। কোশ্চেন আসবে ফুল ফর্ম ক্যাশ রিজার্ভ রেশিও, আর এটা হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এই রেটগুলো কে ফিক্সড করে? রেটগুলো ফিক্সড করে আরবিআই দ্বারা, এগুলো ফিক্সড করা হয়, এসবিআই কিন্তু ফিক্সড করে না। কেন রাখা হয়? রাখার কারণ হচ্ছে যাতে করে এমার্জেন্সি বা জরুরিকালীন এগুলো কাজে লাগাতে পারা যায়। ঠিক, তাহলে এই গেল এসএলআর, এই গেল সিআরআর। আর ভিআরআর কেন, এই দুটোকে কেন ভিআরআর বলা হয়? কারণ এগুলো ভেরি করে, অর্থাৎ ভেরিয়েবল রিজার্ভ রেশিও, ভেরিয়েবল রিজার্ভ রেশিও। ভেরিয়েবল রিজার্ভ রেশিও মানে কি? ভেরিয়েবল মানে কি? চেঞ্জেবল, অর্থাৎ এগুলো চেঞ্জ হয়, এগুলো চেঞ্জ হয়, প্রত্যেক দিনে হিসাবে চেঞ্জ হয়, হিসাব মতো প্রত্যেক দিনে চেঞ্জ হয়, কিন্তু এটাকে 15 দিন পর পরে চেঞ্জ করা হয়। ঠিক, এই গেল ব্যাংকের ফাংশন। ব্যাংকের ফাংশন গুলো এই। এরপর আমরা দেখো ব্যাংকের ইতিহাস, অর্থাৎ অনলাইনে ব্যাংকের ইতিহাস। আচ্ছা,